প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আকুঞ্জি মোহাম্মদ রেজওয়ান আলী, লেকচারার ইন আইসিটি, চালনা MM ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আইসিটি বিষয়ের উপর একটি লেকচার নিয়ে। তবে লেকচারে যাওয়ার পূর্বে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তোমরা মাধ্যমিকে যেভাবে শ্রেণীকক্ষে ক্লাস করেছিলে, কলেজেও যেন তোমরা শ্রেণীকক্ষে ক্লাস করতে পারো, সেই কামনা করি, সেই দোয়া করি এবং সেই প্রার্থনা করি। তাহলে চলো আমরা আমাদের লেকচারে চলে যাই। আজকের লেকচার আলোচ্য বিষয় ডেটা কমিউনিকেশন সিস্টেম। প্রথমে আলোচনা করব ডেটা কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে। ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটার হতে কম্পিউটারে অথবা কম্পিউটার ও অন্য কোনো ডিভাইস বা যন্ত্রে ডেটা তথ্য আদান প্রদান করা হয়। এই আদান প্রদানের জন্য বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম যেমন টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ, বিভিন্ন ধরনের কেবল ইত্যাদি ব্যবহৃত হয়। কেবলের মধ্যে ট্রেস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। টেলিফোন লাইনের মধ্য দিয়ে অ্যানালগ সংকেত আদান প্রদান হয়। তাছাড়াও বাস্তব ক্ষেত্রে আমরা যে সকল ডেটা নিয়ে কাজ করি তা সাধারণত অ্যানালগ প্রকৃতির হয়ে থাকে। কম্পিউটারে প্রসেসিং করার জন্য এই ডেটাকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা প্রয়োজন। ডেটা কমিউনিকেশন পদ্ধতিতে অ্যানালগ সংকেত ও ডিজিটাল সংকেতের মধ্যে পারস্পরিক পরিবর্তনের জন্য মডেম ব্যবহৃত হয়। মডেম কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা দ্বারা গ্রাহকের নিকট প্রেরণ করে। গ্রাহক কম্পিউটারের সঙ্গে যুক্ত মডেম সেই অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে পরিণত করে তা কম্পিউটারের ব্যবহার উপযোগী করে। প্রেরক ও গ্রাহক উভয় প্রান্তে মডেম ব্যবহার করা হয়, ফলে ডেটা ও তথ্য আদান প্রদানে কোনো সমস্যা হয় না। আমরা আলোচনা করলাম ডেটা কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে সংক্ষিপ্তভাবে। ডেটা কমিউনিকেশনের ধারণা নিয়ে এবার আলোচনা করব। ডেটা কমিউনিকেশন ধারণা। ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন কি? কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়া হচ্ছে ডেটা কমিউনিকেশন। এই প্রক্রিয়ায় কমপক্ষে দুটি পক্ষের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে।
তো আমরা আলোচনা করলাম ডেটা কমিউনিকেশনের ধারণা, ডেটা কমিউনিকেশন কি এটা নিয়ে। এবার আমরা আলোচনা করব ডেটা কমিউনিকেশনের উপাদান সম্পর্কে। ডেটা কমিউনিকেশনের উপাদান। কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্য আদান প্রদান সম্ভব। এই যোগাযোগ প্রক্রিয়ার পাঁচটি মৌলিক উপাদান। পাঁচটি মৌলিক উপাদান। এক নম্বর হচ্ছে মেসেজ বা বার্তা, দুই নাম্বার হচ্ছে প্রেরক, তিন নাম্বার হচ্ছে প্রাপক, চার নাম্বার হচ্ছে ডেটা কমিউনিকেশন চ্যানেল। ডেটা কমিউনিকেশন চ্যানেল। পাঁচ নাম্বার হচ্ছে প্রোটোকল বা নিয়ম নীতি। প্রোটোকল। ডেটা কমিউনিকেশনের যে পাঁচটি মৌলিক উপাদান এটা সম্পর্কে এখন আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথম উপাদান হচ্ছে মেসেজ বা বার্তা। কমিউনিকেশন সিস্টেমে যা পাঠানো হয় তাকে মেসেজ বা বার্তা বলে। এবার আলোচনা করব দ্বিতীয় পয়েন্ট, প্রেরক। তৃতীয় উপাদান, মেসেজ বা বার্তা যে যন্ত্রের সাহায্যে কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যমে পাঠানো হয় তাকে প্রেরক বলে। নেক্সট উপাদান, তিন নম্বরে প্রাপক বা গ্রাহক। কমিউনিকেশনের মাধ্যমে ডেটা যার কাছে পাঠানো হয় তাকে গ্রাহক বা প্রাপক বলে। যেমন মডেম প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে। গ্রাহক কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। এই সংকেত সর্বশেষ গন্তব্য হিসেবে ব্যবহৃত সার্ভার, কম্পিউটার, মোবাইল ইত্যাদিতে ব্যবহৃত হয়। চতুর্থ উপাদান হচ্ছে ডেটা কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম, যার মধ্য দিয়ে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম বলে। চ্যানেল বা মাধ্যম হিসেবে তার বা কেবল পাবলিক টেলিফোন লাইন, মোবাইল, পাবলিক টেলিফোন লাইন প্রভৃতি ব্যবহার করা হয়। ডেটা কমিউনিকেশন চ্যানেল। এবার আলোচনা করব প্রোটোকল বা নিয়ম নীতি। প্রোটোকল হচ্ছে একগুচ্ছ নিয়ম নীতি যা কমিউনিকেশন ডিভাইসগুলো সর্বদা মেনে চলে। টিসিপি, এইচটিটিপি, এফটিপি। এফটিপি পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। আইপি ইন্টারনেট প্রোটোকল ইত্যাদি। এবার আমরা আলোচনা করব নেক্সট ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড। ব্যান্ডউইথ ডেটা ট্রান্সমিশন স্পিড। ডেটা ট্রান্সমিশন স্পিড এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে বা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটার ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। এই ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথ বা ব্যান্ডও বলা হয়।
এই ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে ন্যারো ব্যান্ড, 2 নম্বর হচ্ছে ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, তারপর হচ্ছে ব্রডব্যান্ড। ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তো আমরা প্রথমে আলোচনা করব ন্যারো ব্যান্ড সম্পর্কে। ন্যারো ব্যান্ড কি? ন্যারো ব্যান্ড সাধারণত 45 থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। এই ডেটা স্থানান্তরের গতিকে ন্যারো ব্যান্ড বা সাব ভয়েস ব্যান্ড বলে। ন্যারো ব্যান্ড হয়ে গেল। এবার আলোচনা করব ভয়েস ব্যান্ড সম্পর্কে। ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ড হচ্ছে এই ব্যান্ডের গতি 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহার করা হয় এই ভয়েস ব্যান্ডটি। 3 নম্বর হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তর ব্যান্ডউইথ, যার গতি কমপক্ষে 1 মেগাবিট পার সেকেন্ড বা এমবিপিএস হতে অত্যন্ত উচ্চ গতি সম্পন্ন, যেমন 1 গিগাবিট পার সেকেন্ড বা জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে। একে ওয়াইড ব্যান্ডও বলা হয়। তোমরা আলোচনা করলাম ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড সম্পর্কে। এবার আমরা আলোচনা করব ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে। ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি। ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সমিশন, 2 নম্বর হচ্ছে অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল ডেটা ট্রান্সমিশন, প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন, অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। অনুক্রম ডেটা ট্রান্সমিশন। তো ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন, 2 নম্বর হচ্ছে অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। আমরা এখন সংক্ষিপ্তভাবে আলোচনা করব এই 2 ধরনের ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সম্পর্কে। প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশনটা কি? প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালভাবে ডেটা চলাচল করলে তাকে সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে। প্যারালাল ডেটা ট্রান্সমিশনের সুবিধাটা কি? প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটি অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, কারণ একে একসাথে অনেক বিট যুগপৎ ডেটা চলাচল করতে পারে। অনেক বিট ডেটা যুগপৎ চলাচল করতে পারে। প্যারালাল ডেটা ট্রান্সমিশনের সুবিধা। প্যারালাল ডেটা ট্রান্সমিশনের অসুবিধাটা কি? প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে একই সময়ে n বিট ডেটা ট্রান্সমিট করার জন্য কমপক্ষে n বিট এনটি লাইন প্রয়োজন হয়, যা ব্যয় সাপেক্ষ। উদাহরণস্বরূপ, প্যারালাল প্রিন্টার পোর্ট ও কেবল ব্যবহার করে কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ। তো প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি, প্যারালাল ডেটা ট্রান্সমিশনের সুবিধা এবং প্যারালাল ডেটা ট্রান্সমিশনের অসুবিধা আমরা আলোচনা করলাম। এবার আলোচনা করব অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি। অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন প্রেরক ও প্রাপকের মধ্যে অনুক্রমে বা ধারাবাহিকভাবে একটি বিটের পর অপর একটি বিট চলাচল করলে তাকে অনুক্রম ডেটা ট্রান্সমিশন বলে। অনুক্রম ডেটা ট্রান্সমিশনের সুবিধা কি, অ্যাডভান্টেজেস? অনুক্রম ডেটা ট্রান্সমিশন, অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা চলাচলের জন্য মাত্র একটি বিট, মাত্র একটি লাইন বা পথের প্রয়োজন হয়। ফলে কম খরচে ট্রান্সমিশন লাইন অনেক দূর পর্যন্ত বিস্তৃত করা যেতে পারে।
প্যারালাল অনুক্রম ডেটা ট্রান্সমিশনের অসুবিধা কি? একই সময়ে একটিমাত্র বিট স্থানান্তরিত হয়, ফলে এটি ধীরগতি সম্পন্ন প্রক্রিয়া। প্যারালাল ডেটা ট্রান্সমিশনের অসুবিধা তো আলোচনা করলাম। অনুক্রম ডেটা ট্রান্সমিশন কি, অনুক্রম ডেটা ট্রান্সমিশনের সুবিধা এবং অনুক্রম ডেটা ট্রান্সমিশনের অসুবিধা। আশা করি তোমরা সঠিকভাবে বুঝতে পারছো। আমি যেটি আলোচনা করছি মনোযোগ সহকারে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মনোযোগ সহকারে গ্রহণ করবা এই আশা করছি, তাহলে আমার কষ্ট সার্থক হবে। তো এবার আলোচনা করব সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশন 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 সিনক্রোনাইজেশনটা কি? বিট সিনক্রোনাইজেশন উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশন। এক নম্বর হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। দুই নম্বর হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস ট্রান্সমিশন। তিন নম্বর হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। তো প্রথমে আলোচনা করবে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সম্পর্কে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা কি? সিনক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশন। যে ডেটা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তাকে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। সিনক্রোনাস ট্রান্সমিশনটা কি? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের কাকে বলে এবার আলোচনা করে নিই। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্যটা কি? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য, প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারবে। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা, প্রেরক যে কোনো সময় ডেটা স্থানান্তর করতে পারেন এবং গ্রাহক তা গ্রহণ করতে পারেন। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের আরেকটি সুবিধা, এটি ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কম। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের অসুবিধা, অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের অসুবিধাটা কি? অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন যখন ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকে তখন ট্রান্সমিশন মাধ্যমটি অকারণে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, যা মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট মাধ্যমের ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধা। দ্বিতীয় অসুবিধা, সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় দক্ষতা কম। তৃতীয় অসুবিধা, ডেটা ট্রান্সমিশনের গতি অপেক্ষাকৃত মন্থর। তো আমরা আলোচনা করলাম বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে তিন ভাগে ভাগ করা যায়: সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। তো আলোচনা করলাম অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের কি বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা নিয়ে। এতক্ষণ ধরে তোমরা আমার এই আলোচনা মনোযোগ সহকারে গ্রহণ করেছো এবং সাপোর্ট দিয়েছো, এই জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আমাদের ক্লাসের সর্বশেষ অংশে চলে এসেছি। তোমরা মহান রব্বুল আলামিনের কাছে সবসময় প্রার্থনা করবে যে আমরা মাধ্যমিকে যেভাবে ক্লাস করেছি কলেজেও যেন আমরা শ্রেণীকক্ষে ক্লাস করতে পারি, সেই কামনা, সেই প্রার্থনা, সেই দোয়া করবে, আমিও করব, সবাই করবে। তো আমার এই আলোচনা
তোমরা মনোযোগ সহকারে শুনেছো এবং গ্রহণ করেছো এবং সাপোর্ট দিয়েছো, এজন্য তোমাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।